হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আজকে আমরা ভারতের ইতিহাস থেকে আলোচনা করতে চলেছি ষোড়শ মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ, যার সময়কাল ছিল ভারতবর্ষে 600 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে। এটা কিন্তু অবিভক্ত ভারতবর্ষের কথা বলা হচ্ছে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এগুলো কিছুই ছিল না। এখানে সমগ্রটাকে একসাথে ভারতবর্ষ বলা হতো। কেন ভারতবর্ষ বলা হতো? ভারতের ঘটনাটা কিন্তু আমরা আগের ক্লাসে করেছি। তোমরা যারা যারা আগের ক্লাসগুলো করো না, সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। তো আমরা যেভাবে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে আমরা তুলে ধরি, সেভাবে আজকের ক্লাসটাও কিন্তু তোমরা পাবে। ভারতবর্ষের ষোড়শ মহাজন পদের খবর আমরা প্রথম পাই বা প্রথম জানা যায় বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে সর্বপ্রথম ভারতবর্ষের ষোড়শ মহাজন পদের উল্লেখ কিন্তু পাওয়া যায়। দ্বিতীয়ত রয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল। সময়টা ওখানে বললাম 600 থেকে প্রায় 321 খ্রিস্টপূর্বাব্দ, অবশ্যই সেটা আনুমানিক। হ্যাঁ, এরপর দেখতে হবে এই ষোড়শ মহাজনপদ, ষোড়শ কথার অর্থ হচ্ছে 16, হ্যাঁ 16। জনপদ বলতে 16টা আলাদা আলাদা জনমানবদের একটা করে গোষ্ঠী, একটা করে রাজ্য বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই ষোড়শ মহাজনপদে কোন কোন মহাজনপদ ছিল? অঙ্গ, মগধ, কাশী, কোশল, মল্ল, ব্রিজি, বৎস, চেদি, কুরু, পাঞ্চাল, অবন্তী, সুরসেন, গান্ধার, কম্বোজ, মৎস্য, অসমক। এই 16টি মহাজনপদ ছিল। পরবর্তীকালে তারা কোথায় গেল, কি হলো এবং বর্তমান তাদের অবস্থান কি, অর্থাৎ বর্তমান ভারতবর্ষে কোথায় কোথায় এই জনপদগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা আজকের এই ক্লাসে কভার করে নেব। অঙ্গ থেকে শুরু করি। অঙ্গ রাজ্যের রাজধানী ছিল চম্পা নামক এলাকায়। চম্পা বর্তমানে মুঙ্গের এবং ভাগলপুর এলাকায় অবস্থিত, অর্থাৎ বিহারে মুঙ্গের এবং ভাগলপুর এলাকায় অবস্থিত। অঙ্গরাজ্যটি প্রথমে স্বাধীন রাজ্য থাকলেও পরবর্তীতে বিন্দুসারের রাজত্বকালে, অর্থাৎ বিন্দুসার যিনি মগধের সম্রাট ছিলেন, সেই বিন্দুসারের রাজত্বকালে মগধের সঙ্গে যুক্ত হয়ে যায়। দ্বিতীয়ত কি আছে? মগধ রাজ্যের রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ এলাকা। মগধ রাজ্যের বর্তমান পাটনা, গয়া এবং শাহাবাদের কিছু অংশে ছিল। পাটনা, গয়া এবং শাহাবাদের কিছু অংশে। নেক্সটে কি আছে? কাশী। কাশী রাজ্য রাজধানী ছিল বেনারস এলাকায়। এ রাজ্যের রাজধানী কোথায় ছিল? বেনারসে। বর্তমান উত্তরপ্রদেশের বারাণসী জেলায় এর অবস্থান কিন্তু রয়েছে, বর্তমান উত্তরপ্রদেশের বারাণসীতে। এরপর আছে কোশল। কোশল রাজ্যের রাজধানী ছিল শ্রাবন্তী এলাকায়। এটি বর্তমান ফাইজাবাদ, গন্ডা ও বাহারাইচে অবস্থিত। নেক্সটে কি আছে? নেক্সটে আছে মল্ল। দেখো, এখানে এই প্রশ্নগুলো দেওয়ার অর্থই হলো এই 16টা মহাজন পদের নাম তোমরা পড়ে রাখবে ভালো করে, এবং তাদের বর্তমান অবস্থানটা, ভারতবর্ষের কোথায় কোথায় তাদের অবস্থান ছিল সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে। মল্ল রাজ্যের রাজধানী ছিল কুশিনারা ও পাবাই এলাকায়, বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এলাকায় অবস্থিত ছিল। এবং পরবর্তীকালে এই রাজ্যটিও মগধের সঙ্গে যুক্ত হয়ে যায়। দেখো, বারবার মগধের নাম আসছে। পরবর্তীতে আমরা জানবো যে শেষ পর্যন্ত মগধ সর্বেসর্বা হয়েছিল এবং সবথেকে শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেটাও রয়েছে উল্লেখ। আগে 16টা জায়গার নাম আমরা পড়ে নেব। ব্রিজ রাজ্যের রাজধানী ছিল বৈশালী এলাকায়। এটি গঙ্গা নদীর উত্তরে অবস্থিত, যেটা বিহার রাজ্যে। লিচ্ছবি এবং বিদেহ রাজ্যের রাজারাও এখানে বাস করতেন। বৎস রাজ্যের রাজধানী ছিল কৌশাম্বী এলাকাতে। এটি বর্তমান এলাহাবাদ এবং মির্জাপুর জেলায় অবস্থিত ছিল, ঠিক আছে। এরপরে চলে আসবো চেদি। চেদি রাজ্যের রাজধানী ছিল শুক্তিমতি এলাকায়। এটি বর্তমান বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত ছিল। দেখো, চেদি এর উল্লেখটা কিন্তু মহাভারতে পাওয়া যায়, যেখানকার রাজা ছিলেন শিশুপাল, যাকে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছিলেন। তার 100টা পাপের যে সীমারেখা, সেটা পার করার পর মহাভারতের সঙ্গেও কিন্তু এই সমস্ত 1600 মহাজন পদ যেটা রয়েছে, এই 1600 মহাজন পদের উল্লেখ রয়েছে। অনেকগুলো জায়গার নাম কিন্তু সেখানে পাওয়া যায়। তারপর কুরু রয়েছে। কুরু রাজ্যের রাজধানী, কুরু তো প্রধান ছিল সেই মহাভারতের গল্প যেটা রয়েছে, ঘটনা যেটা রয়েছে, সেটার প্রধান ছিল কুরু রাজ্য। কুরু রাজ্যের রাজধানী ছিল হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ। হস্তিনাপুর রয়েছে উত্তরপ্রদেশ এবং ইন্দ্রপ্রস্থ রয়েছে দিল্লিতে। এটি বর্তমান যমুনা নদীর পশ্চিম, অর্থাৎ হরিয়ানা এবং দিল্লিতে অবস্থিত। তারপর পাঞ্চাল। পাঞ্চাল রাজ্যের রাজধানী ছিল কাম্পিল্য এবং অহিচ্ছত্র এলাকায়। এটি বর্তমানে রোহিলখণ্ড এবং উত্তরপ্রদেশের দোয়াবের কিছু অংশে অবস্থিত ছিল।
অবন্তী রাজ্যের রাজধানী ছিল উজ্জয়িনী এলাকায়, এটি বর্তমানে মধ্যপ্রদেশের মালবাঞ্চলে অবস্থিত। এরপর চলে আসবে সুরসেন, গান্ধার, কম্বোজ। সুরসেন রাজ্যের রাজধানী ছিল মথুরা এলাকায়, এটি বর্তমানে উত্তর পথ এবং দক্ষিণ পথের সংযোগস্থলে মথুরায় অবস্থিত। গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা এলাকায়, এটি বর্তমান কাবুল এবং রাওয়ালপিন্ডি অর্থাৎ যেটা বর্তমান আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝামাঝি এলাকাতে অবস্থিত রয়েছে। কম্বোজ রাজধানী ছিল রাজপুর এলাকায়, এটি বর্তমান কাশ্মীরে অবস্থিত। মৎস্য এবং অসমক, মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগরীতে, এটি আলুর, ভরতপুর এবং আলুর না, এটা আলওয়ার হবে, ঠিক আছে, এটা আলওয়ার, ভরতপুর এবং জয়পুরে অবস্থিত। এবং অম্মক রাজ্যটি মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে পৈঠান এলাকাতে অবস্থিত রয়েছে। এরপর দেখো, এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখান থেকে। 16টা মহাজনপদের জায়গা কোথায় ছিল, বর্তমান অবস্থা সেটা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীকালে এই 16টি মহাজনপদের মধ্যে 4টি মুখ্য রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, এগুলি হলো বৎস, অবন্তী, কোশল এবং মগধ। বৎস বংশের সবথেকে শক্তিশালী রাজা ছিলেন উদয়ন। উদয়নের মৃত্যুর পর এই রাজ্যটি অবন্তী রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ বৎসের সাথে অবন্তী যুক্ত হয়ে যায়। অবন্তী রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন প্রদত্ত, তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু পরবর্তীকালে এই প্রদত্ত রাজ্যটি, অবন্তী রাজ্যটিও মগধ রাজ্যের সঙ্গেই যুক্ত হয়ে যায়। এবং এরপরে রয়েছে নাম্বার 23 রয়েছে কোশল রাজ্য। সবথেকে জনপ্রিয় শাসক ছিলেন প্রসেনজিৎ। প্রসেনজিতের বোনের সাথে বিম্বিসারের বিবাহ হয় এবং প্রসেনজিৎ যৌতুক হিসাবে কাশী রাজ্য মগধকে দিয়েছিলেন। এরপর প্রসেনজিতের মৃত্যু ঘটলে রাজ্য কোশলের বা রাজ্যটি মানে মগধের অন্তর্ভুক্ত হয়ে যায়, কোশল রাজ্যটি। অর্থাৎ এখানে বিবাহ সম্পর্কের ফলেও কিন্তু সাম্রাজ্য বৃদ্ধির একটা ইতিহাস আমরা বিভিন্নভাবে জানতে পারি, বিভিন্ন রাজবংশের এই ইতিহাসটা কিন্তু রয়েছে। এক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ সেই খ্রিস্টপূর্ব 600 থেকে 321 অব্দের মধ্যেকার সময়কালটার কথাও কিন্তু বলা হচ্ছে, যেখানে বিবাহ সুবিধার জন্য বা বিবাহ সম্পর্কের জন্য কিন্তু এই কোশল রাজ্যটি মগধের সাথে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। এবং এরপর হচ্ছে মগধ উত্তর ভারতের সবথেকে শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন বৃহদ্রথ এবং জরাসন্ধ। আমরা মোটামুটি প্রাচীন ভারতের ইতিহাস কিন্তু প্রায় কভার করে ফেলেছি। এরপরে আমরা মধ্যযুগে ঢুকবো, বিভিন্ন রাজবংশ, বিশেষ করে ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজবংশগুলোকে আলোচনা করব, তারপরে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম করব। ইতিহাসটা কমপ্লিট করার পরে আমরা জেনারেল সায়েন্সে প্রবেশ করব, জেনারেল সায়েন্সের পর আবার জিওগ্রাফিতে আসবো, ঠিক আছে। প্রত্যেকটা টপিকে কিন্তু এরকম সাবজেক্ট ওয়াইজ আমরা ক্লিয়ার করব, টপিক ধরে ধরে, ওকে।